যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখন সেকেন্ড পেপারে ঢুকবো, তাই তো? ফার্স্ট পেপারে আমরা মোটামুটি যতটা শেষ করেছি, এবার সেকেন্ড পেপারে ঢুকবো। সেকেন্ড পেপারে আমরা দেখেছি সেকেন্ড পেপারে কোশ্চেনের পার্টটা সবসময় অনেক বেশি থাকে। আমরা অলরেডি সেকেন্ড পেপারের কাস্টের পার্টটা শেষ করে ফেলেছি। কাস্টের থেকে এতগুলো প্রশ্ন চোখের সামনে রয়েছে দিকে, কিন্তু আমরা জানি যে আসলে কাস্টের থেকে এতগুলো প্রশ্ন নেই। এমএলসি ইউনিভার্স, ন্যাশনালাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, জিএস ঘুরে, কাস্ট ক্লাস নেক্সাস এর বাইরে আর কোনো কোশ্চেন নেই কাস্টে। তাহলে আমরা ধরতে পারি যে কাস্ট পোর্শনটা আমাদের শেষ। তারপরে যেটা রয়েছে সোশ্যাল চেঞ্জ ইন ম্যারেজ, আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এইগুলো ইচ্ছা করে আমি ঢুকলাম না, তার কারণ এই বিষয়টা আমি হালকা করে একদিন পড়িয়েছিলাম। আর ভেতরে অতটা ডিটেলসে ঢোকার দরকারও নেই, কারণ আমরা যখন আবার পরবর্তী ক্ষেত্রে গ্লোবালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবো, তখন আবার এটা আমরা অ্যাটাচ করে নেবো। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে এইটা, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, মোবিলিটি এন্ড এডুকেশন। তার মানে ফার্স্ট পেপারের আমাদের থিওরিজদের পার্ট শেষ। কিছুটা বাকি রয়েছে, কে বাকি রয়েছে, পার্সন, মার্টন আর ওয়েবারের পার্টটা বাকি রয়েছে। ওয়েবারটা একদিন ক্লাস করেছি, আর একদিন ক্লাস নেওয়া বাকি রয়েছে। আমাদের হচ্ছে মেথোডোলজি পার্ট শেষ, ফান্ডামেন্টালের পার্ট শেষ, থিওরিজদের পার্ট শেষ ফার্স্ট পেপার থেকে। আর সেখান থেকে আমরা একটু সোশ্যাল মোবিলিটি বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন পড়েছিলাম। সেখান থেকেই আবার কাজটা টেনে আমরা ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারের কাজ পোর্শনটা শেষ করে ফেলেছি। এইবার আমরা দুয়ের যেটা ছিল ফ্যামিলি ম্যারেজ, ওটাও যেহেতু একদিন জাস্ট ক্লাস করেছিলাম, তাই সেটা যথেষ্ট। যেমনটা বলেছিলাম যে ওর উপর আরেকদিন যে ক্লাস নেবো, সেটা আরেকটার সাথে কিছু অ্যাটাচ করে নেবো। আজকে যেটা আমরা শুরু করছি সেটা হলো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, মোবিলিটি এন্ড এডুকেশন। কি আছে এখানে? এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো যদি একটু দেখে নিই। ফার্স্টে, দ্য সোসাইটি এন্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস, ওকে। হোয়াট ইজ গ্লোবালাইজেশন, ওকে। হাউ ডাজ গ্লোবালাইজেশন অ্যাফেক্ট দ্য নেচার অফ সোশ্যাল মোবিলিটি ইন মডার্ন ইন্ডিয়া? তার মানে গ্লোবালাইজেশনের ফলে সোশ্যাল মোবিলিটি কতটা অ্যাফেক্টেড হয়েছে, ওকে। ডিসকাস ওয়েদার দ্য এক্সপ্যানশন অফ এডুকেশনাল সিস্টেম ইন ইন্ডিয়া হ্যাজ বিন দ্য able to produce equalizing effects in society. Okay, define social stratification as a sociological concept. Elaborate the changes and continuities in our understanding of social stratification with examples. And explain education as a criterion of social stratification. Write a note on the relationship between education and social mobility. Okay. এইবার ফিরে এলাম এখানে, তার কারণ ওখানে যতগুলো কোশ্চেন ছিল সেটা দুটো কোশ্চেনের মধ্যে লেখা যায়, ঠিক আছে? এক, সোশ্যাল মোবিলিটি, এটা তো ছিল, তার সাথে এর রিলেশন উইথ এডুকেশন, এর রিলেশন উইথ গ্লোবালাইজেশন, আর দুই, এখনের সমাজে মানে প্রেজেন্ট সোসাইটিতে সোশ্যাল মোবিলিটি সত্যি কি স্ট্র্যাটিফিকেশন সিস্টেমটা মেটাতে পেরেছে বা ইকুয়ালিটি আনতে পেরেছে? এই হলো আমার কোশ্চেন, যেটা সোশ্যাল মোবিলিটি থেকে আসে। এর বাইরে আর কিচ্ছু আসে না। তার মানে কতগুলো যে আমরা প্রশ্ন দেখলাম, তার মধ্যে কথা হচ্ছে এই দুটো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমরা এখান থেকে শুরু করি। কি বলছে? তাহলে আমাদের হচ্ছে মেইনলি সোশ্যাল মোবিলিটি কি আগে আমাদের বুঝে নিতে হবে। সোশ্যাল মোবিলিটি বুঝবো ঠিকই, কিন্তু আমরা শুরু করব স্ট্র্যাটিফিকেশন দিয়ে, কারণ স্ট্র্যাটিফিকেশন না বুঝলে পরে মোবিলিটিটা বোঝা যাবে না। স্ট্র্যাটিফিকেশন যদি বোঝা শুরু করি আমরা, তাহলে ফার্স্টে আমরা কি কি জানি? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কটা ভাগ ছিল, কটা ভাগ করেছিলাম? 1 2 3 4, মনে পড়ে? ফার্স্ট এটা কি ছিল? স্লেভ লিখেছিলাম, তারপরে ফিউডাল, তারপরে তারপরে ছিল হচ্ছে আমাদের স্লেভ গেল, স্লেভ সোসাইটি মানে আমরা বলেছিলাম বাংলাগুলো একসাথে আমরা লিখতে থাকি, দাস প্রথা, সামন্ত প্রথা। তারপরে ছিল আমাদের হচ্ছে কাস্ট, যেটা হচ্ছে ইউনিক টু ইন্ডিয়া, জাত ব্যবস্থা। আর ক্লাস, শ্রেণী। ঠিক, তাহলে এইগুলো ছিল হচ্ছে আমার স্ট্র্যাটিফিকেশন। স্লেভ সোসাইটি ইন্ডিয়াতে দেখা যায় না এখন, ফিউডাল সোসাইটিও এখন আর দেখা যায় না, কাস্ট ক্লাস এখনো রয়েছে। আমরা তাই কাস্ট ক্লাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে কাস্ট ক্লাস নিয়ে আলোচনা করব, যে কাস্ট ক্লাসে মানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের তো এই দুটো ভাগ, তো এই দুটো জায়গায় মোবিলিটি আছে কি নেই। আমরা যতদূর কাস্ট পড়েছি, আমরা একটা জিনিস পড়েছি, কাস্টে মোবিলিটি হয় না। ঠিক, কাস্টে মোবিলিটি নেই, ক্লাসে মোবিলিটি আছে। তাহলে
কাস্টে যদি মোবিলিটি না থাকে তাহলে আমরা একটা কোন জিনিসটা পড়েছিলাম যে কোনটা মোবিলিটি বাড়াতে সাহায্য করে? সংস্কৃতাইজেশন। মনে পড়ে নিশ্চয়ই। পরে আমরা এটাও জানলাম যে সংস্কৃতাইজেশন মোবিলিটি বাড়াতে সাহায্য করে না, এটা কোনো স্ট্রাকচারাল চেঞ্জ আনে না। স্ট্রাকচারাল চেঞ্জ আনে না, তাহলে কোন চেঞ্জ আনে এটা? এটা যে চেঞ্জটা আনে সেই চেঞ্জটার নাম হচ্ছে ইন্টারনাল চেঞ্জ। ঠিক? তাহলে আমরা পড়েছিলাম সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, স্ট্র্যাটিফিকেশনের মধ্যে আমরা পড়েছিলাম কাস্ট এন্ড ক্লাস, যেটা কিনা এখনো ভারতবর্ষে রয়েছে। কাস্ট এন্ড ক্লাসের মধ্যে কাস্টের মধ্যে মোবিলিটির কোনো জায়গা নেই, সেই কারণে মানুষ কাস্ট ওরিয়েন্টেড থেকে ক্লাস ওরিয়েন্টেড হয়ে গেল। তবুও আমরা পড়েছিলাম যে কাস্টের মধ্যে একটা জিনিস আছে সংস্কৃতাইজেশনের নামে, যেটা দেখে আপাত দৃষ্টিতে বা প্রথমে জোর দেওয়া হয়েছিল যে সংস্কৃতাইজেশন নাকি মোবিলিটি বাড়াতে সাহায্য করে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বোঝা গেল যে না, কাস্ট সিস্টেম কখনোই মোবিলিটি বাড়াতে সাহায্য করে না। মোবিলিটি কি? মোবিলিটি মোবিলিটি কথাটা আমরা বারবার বলে যাচ্ছি, মোবিলিটি জিনিসটা কি আসছি। তাহলে ক্লাসে মোবিলিটি আছে, আমরা এখনো কিন্তু বুঝিনি যে মোবিলিটি জিনিসটা কি। ঠিক আছে, আমরা শুধু বুঝলাম যে কোথায় আছে কোথায় নেই। মোবিলিটির বাংলা হচ্ছে সচলতা। সচলতা, সযুক্ত চলতা। ঠিক আছে, মানে চলমান যা, যা চলমান, তাহলে আইদার নিচ থেকে ওপরে যাবে, নইলে ওপর থেকে নিচে আসবে, নইলে একই পথে এইভাবে এগোবে বা এইভাবে এগোবে, কিন্তু প্রত্যেকটা সময় সেটা চলবে। তাহলে যা চলমান, যার চলমানতা আছে, তাই সচল, তাই এটা হলো সচলতা। বোঝা গেল নিশ্চয়ই যে তাহলে সচলতা বিষয়টা কি? সচলতা বলতে তাহলে এটাই বোঝাচ্ছে যে আমরা যে সময় কোনো একটা সমাজে আছি, কাস্ট এন্ড ক্লাস দিয়ে বোঝাই। আমরা কোন একটা সমাজে আছি, ঠিক আছে, কোন সমাজে আছি? আমরা হচ্ছে ভারতবর্ষের সমাজে রয়েছি। ভারতবর্ষের সমাজে কাস্ট সিস্টেমের মধ্যে রয়েছি। কাস্ট সিস্টেমের মধ্যে রয়েছি, আমি হচ্ছে একজন শূদ্র। ঠিক, আমি কাস্ট সিস্টেমের মধ্যে রয়েছি, আমি একজন শূদ্র। আমি ফার্স্টে যে কাজের সাথে যুক্ত ছিলাম সেটা হচ্ছে বারবার ছিলাম আমি। ঠিক আছে, মানে ওই চুল দাড়ি কাটেন যারা, তাদের বারবার বলে। তো আমি সেই সম্প্রদায় ছিলাম, মানে নাপিত, নাপিত সম্প্রদায় ছিলাম। ভালো কথা। তো আমি কাজবাজ পড়াশোনা করলাম, পড়াশোনা করলাম, ঠিক আছে, আমার টাকা পয়সা হলো, আমার একটা জব হলো, ঠিক আছে, এত কিছু হলো ঠিকই আমার, কিন্তু আমার কাস্ট কি বদলে গেল? না, কাস্ট আমার বদলালো না। আমি যে শূদ্র ছিলাম, আমি মরার আগে অব্দি শূদ্র থাকবো। তাহলে কাস্ট সিস্টেমে তুমি যাই অর্জন করো না কেন, তোমার যে জাত, তার চলমানতা নেই। তুমি শূদ্র ছিলে, once a born শূদ্রা, die শূদ্রা। ঠিক আছে, যে তুমি শূদ্র ছিলে, শূদ্র আছো, শূদ্র থাকবে, এবং শূদ্র অবস্থাতেই মরবে, তোমার 14 পুরুষ শূদ্র হয়েই থাকবে। তাহলে কাস্ট সিস্টেমের মধ্যে মোবিলিটি নেই। বোঝা গেল? কোথায় আছে তাহলে? ক্লাস। আমরা প্রথম থেকেই ক্লাসের ধারণাটা অ্যাকসেপ্ট করেছিলাম। ক্লাসের ধারণা অ্যাকসেপ্ট করার কারণ কি ছিল মনে আছে? ক্লাসের ধারণা অ্যাকসেপ্ট করার কারণ ছিল কাস্টের মধ্যে যা যা ছিল না, ক্লাসের মধ্যে তাই তাই ছিল। তাহলে কাস্টের মধ্যে কি কি ছিল না? কাস্টের মধ্যে ছিল না হচ্ছে যে কাস্টের মধ্যে হচ্ছে ওই বলো এন্ডোগ্যামি ছিল, ক্লাসে আবার ওরকম কোনো ব্যাপার ছিল না। কাস্টের মধ্যে ছিল হচ্ছে যে বংশানুক্রমিতা, বাংলায় যেটা বলে হচ্ছে, আমরা বলছিলাম হচ্ছে যে হেরিডিটারি, ইংলিশে বলছিলাম হেরিডিটারি, বা হচ্ছে ওই আরোপিত মর্যাদা, যে তুমি জন্মাচ্ছ মানে তুমি সেই জাতেই জন্মে গেলে। যেহেতু কাস্টের মধ্যে ওই অ্যাসক্রাইবড স্ট্যাটাস ছিল না, সরি অ্যাচিভ স্ট্যাটাস ছিল না, তাহলে ক্লাসের বৈশিষ্ট্যগুলো হবে ঠিক উল্টো। তাহলে ক্লাসের পড়ছে হচ্ছে আমার অ্যাচিভ স্ট্যাটাস, তার মানে ক্লাসে আমরা কোন স্ট্যাটাস অর্জন করি। কাস্টে ছিল অ্যাসক্রাইবড, মনে পড়ে? আচ্ছা, এইটার আরেকটা পড়েছিলাম যে মোবিলিটি নো, মোবিলিটি ইয়েস। ক্লাসে দেখো, সব ক্লাসে পড়ছে। আর কি পড়েছিলাম আমরা? যে রিজিডিটি ইয়েস, নো।
আর কি পড়েছিলাম আমরা? অকুপেশনাল সেগ্রিগেশন। ইয়েস, নো। তাহলে আমরা দেখছি যে কাস্ট আর ক্লাসের বৈশিষ্ট্যগুলো যেহেতু আলাদা আলাদা, সেই কারণে কোথাও না কোথাও আমরা ক্লাসের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিলাম। তার কারণ একটা মানুষ, এবার আমরা ক্লাসের বৈশিষ্ট্য আসি যে ক্লাসে কিভাবে মোবিলিটি আছে। কারণ একটা মানুষ যদি সে জন্মায়, ক্লাস মানে কি আমরা জানি, ক্লাস মানে হচ্ছে যেটা কিনা স্টেটাসকে ডিফাইন করছে, যে স্টেটাসকে ইন্ডিকেট করছে। স্টেটাস মানে কি? স্টেটাস মানে অনেক কিছুই থাকতে পারে। তার ইকোনমি থাকতে পারে, তার হচ্ছে এডুকেশন থাকতে পারে, তার হচ্ছে পলিটিক্যাল যে আম, সংস্পর্শ, ঠিক আছে, পলিটিক্যাল যে তার কানেকশন, সেগুলো হতে পারে। তাহলে এই সবটা নিয়ে যেটা তৈরি হয় একটা মানুষের, সেটা হচ্ছে তার সোশ্যাল স্ট্যাটাস। তাহলে আমি বললাম যে কোনো একটা ক্লাসে কোনো একটা মানুষ জন্মেছে, তার সোশ্যাল স্ট্যাটাস খুবই নিচু, ঠিক আছে, খুবই নিচু সোশ্যাল স্ট্যাটাস তার। সে যেন তেন প্রকারণেও তার ছেলেকে অনেক পড়াশোনা শেখালো। এই যে এটাই, এই লিস্টটাই আমি ফলো করি, যে এডুকেশন শেখালো, পড়াশোনা শেখালো, তাদের টাকা পয়সা বাড়লো এবং তাদের জব হলো। তাহলে দেখো, সে ছিল লোয়ার ক্লাসের, মানে যতটা লোয়ার হতে পারে তত লোয়ার ক্লাসের ছিল, কিন্তু যে কোনো ভাবে এডুকেশন পেলো, যে কোনো ভাবে ইকোনমি পেলো, যে কোনো ভাবে জব পেলো, যাতে কি হলো, তাদের একটা স্টেটাস তৈরি হলো। আর আমরা জানি যে কোনো একটা সোসাইটিতে যদি স্টেটাস তৈরি হয় কোনো একটা মানুষের, তাহলে তার ক্লাসটা উঁচু হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কোনো একটা মানুষ, সে যদি বলে, সে যদি আমি দেখি যে কোনো হচ্ছে দোকানে কাজ করে বা ফুচকা বিক্রি করে, একটা ফুচকা যে বিক্রি করে তার মাইনে কত, মানে তার ইনকাম কত, আমি ধরে রাখি মাসে 20,000 সামথিং, ঠিক আছে। 20,000 যদি ইনকাম হয় একজন ফুচকা বিক্রেতার, তাহলে তার স্ট্যাটাস জিজ্ঞাসা চিহ্ন রাখলাম। আর একজন টিচার, তার স্ট্যাটাস জিজ্ঞাসা চিহ্নে রাখছি। তাহলে তুমি বলবে আমাকে, এবার তার মাইনে কত, ধরো 12,000, 12K। তাহলে একজন ফুচকা বিক্রেতা তার মাইনে 20,000, একজন টিচার তার মাইনে 12,000। কার স্ট্যাটাস বেশি? তোমাদের কাছে উত্তর আছে, ভালো কথা। এইবার ধরো এই নিজের স্ট্যাটাস বাড়াতে চাই, সম্ভব? সম্ভব, ক্লাসে সম্ভব, ক্লাসে স্ট্যাটাস বাড়ানো সম্ভব, ক্লাসে মোবিলিটি আছে। মোবিলিটি আছে মানে তাকে কি করতে হবে? এই যে সে এই জিনিসগুলো জাস্ট ফলো করছে, যে যা যা করলে স্ট্যাটাস বাড়ানো যায় সেই জিনিসগুলো ফলো করলো, তার স্ট্যাটাস বেড়ে গেল। দেখা গেল যে সে টিচার হলো না, সে ব্যাংকের ম্যানেজার হলো, বা সে দমকল কর্মী হলো, অন্য কিছু হলো, অন্য জাতি ছিল। তাহলে তুমি যদি লোয়ার ক্লাসে থাকো, তুমি যদি এডুকেশন, বিশেষত এডুকেশন, এডুকেশনটা আমি বারবার বলছি, তুমি যদি এডুকেশন, ইকোনমি, একটা রেসপেক্টেড জব, এগুলো যদি আয়ত্ত করতে পারো, তাহলে সোসাইটিতে তোমার মোবিলিটি ঘটবে, তুমি নিচ থেকে উপরে চলে যাবে, ঠিক। এইটা হলো আমাদের হচ্ছে টোটাল মোবিলিটি। এবার প্রশ্ন হচ্ছে যে মোবিলিটি তাহলে ক ধরনের হয়। একটা বললাম যে মোবিলিটি হতে পারে ঊর্ধ্বমুখী, মোবিলিটি হতে পারে অধোমুখী, হরাইজন্টাল, ভার্টিক্যাল, ঠিক। আরেকটা হতে পারে যে সেম লেভেলে, ঠিক আছে। কি কি উদাহরণ দিই? একজন ছিলেন আহ, ওই যে বলি যে ফুচকা বিক্রেতা, তার ছেলে, তার ছেলে মেয়েকে পড়াশোনা শেখালে, তার ছেলে এখন চাকরি করে ব্যাংকে, ঊর্ধ্বমুখী সচলতা, ওপরে উঠছে, ঠিক। এটার আবার ইন্ট্রা জেনারেশনাল আর ইন্ট্রা আর ইন্টার, ইন্ট্রা জেনারেশনাল আর ইন্টার জেনারেশনাল আছে। মানে একই যদি বংশের মধ্যে তুমি যদি ঊর্ধ্বমুখী সচলতায় যুক্ত হও, তাহলে সেটা একটা। আবার একই বংশ না, একই বংশ না বলতে একটু যদি ক্লিয়ার করে দিই, একবারই ক্লিয়ার করে দিই, এটা ভালো হবে। তাহলে সেটা হচ্ছে যে আহ, বাবা ছিলেন লোয়ার ক্লাস, ছেলে আরেকটু হায়ার ক্লাস, তার ছেলে আরেকটু হায়ার ক্লাস। তাহলে এইটা হচ্ছে এক বংশ থেকে, মানে এক একটা সময় এক একজন আস্তে আস্তে ওপরে উঠছে, ঠিক। আবার আরেকটা, যে বাবা বেঁচে থাকতেই ছেলে অনেক হায়ার স্ট্যাটাস পেয়ে গেল, এবং দাদুও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, তাদের নাতিও আরো উঁচু হায়ার স্ট্যাটাস পেয়ে গেল। এটা একটা মোবিলিটি, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ইন্ট্রার
সরি ইন্ট্রা, একটা হচ্ছে ইন্টার। ওকে, গেল এটা। তাহলে আমাদের এক ধরনের মোবিলিটি বোঝালো যেটা আমি নিচ থেকে ওপরে উঠছি, খুব ভালো কথা। ঊর্ধ্বমুখী সচলতা বাংলা নাম। অধোমুখীটা কোনটা? আমি কাজ করতাম ব্যাংকে, কোনো একটা কারাপশনে ধরা পড়লাম, আমার চাকরি চলে গেল, আমি এখন একটা দোকান চালাই, অধোমুখী সচলতা। বা আমি চাকরি করতাম ব্যাংকে, আমার ছেলে এখন টোটো চালায়, অধোমুখী সচলতা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ঊর্ধ্বমুখী সচলতা, এটা হচ্ছে আমার অধোমুখী সচলতা। বোঝা গেল? এইবার আমরা আসি আরেকটু, এবার ডিটেলসে ঢুকে আমাদের প্রশ্নে ঢুকে। আমাদের প্রশ্ন ছিল যে এডুকেশন সিস্টেম মোবিলিটি সরাতে পেরেছে কিনা, এডুকেশন সিস্টেম সমাজে ইকুয়ালিটি আনতে পেরেছে কিনা, এডুকেশন মোবিলিটি গ্লোবালাইজেশনের সাথে কতটা রিলেটেড। আমরা এতক্ষণে বুঝলাম যে মোবিলিটি স্ট্র্যাটিফিকেশন জিনিসটা কি, ওটা ওঠে নামে কিভাবে, সেই জিনিসটা। একটা জিনিস বোঝানো বাকি রয়েছে, সেটা হচ্ছে যে এইটা, এটা সাধারণত জিওগ্রাফিক্যাল বলে, জিওগ্রাফিক্যাল মোবিলিটি। যে আমি কোনো একটা মেদিনীপুরের কোনো একটা কলেজে আমি প্রাইমারি টিচার ছিলাম, মেদিনীপুরে। আমি সেখান থেকে দমদমের কোনো একটা কলেজে প্রাইমারি টিচার হলাম। তাহলে কি আমার মোবিলিটি হলো না? এটা কি জিওগ্রাফিক্যাল আমার শুধু চেঞ্জ ঘটলো? তাহলে এটা জিওগ্রাফিক্যাল মোবিলিটিও বলে অনেক সময়, বা টেরিটোরিয়াল মোবিলিটি বলে। ঠিক আছে, যে এক জায়গা থেকে জাস্ট আরেকটা জায়গায় আমি চেঞ্জ হলাম। অথবা ছিলাম প্রাইমারি টিচার, সেখান থেকে আমি গ্রুপ বি এর কর্মী হলাম। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে এনার যে স্ট্যাটাস ছিল অ্যাজ আ ক্লাস, এনার যে ক্লাস স্ট্যাটাস অ্যাজ আ ক্লাস মেবি সেম, আমি মেবি বলছি, ঠিক আছে? এটা সোসাইটি টু সোসাইটি ভ্যারি করে, যে প্রাইমারি টিচারের স্ট্যাটাস আর গ্রুপ ডি এর মানে কেন্দ্রীয় সরকারের গ্রুপ ডি এর স্ট্যাটাস সেম কিনা। তাহলে কি, যখন আমরা দেখবো যে দুটো স্ট্যাটাস একই, শুধু জায়গাটার পরিবর্তন হলো, সেটাকে আমরা টেরিটোরিয়াল মোবিলিটি বলবো। গল্প শেষ, এবার প্রশ্নে আসি। প্রশ্ন আমাকে কি বলেছিল? এডুকেশন, এডুকেশন, আর বলেছিল কি? গ্লোবালাইজেশন। ঠিক, যে এই দুটোর প্রভাব কি করছে মোবিলিটির ওপরে। আরেকটা জিজ্ঞাসা করেছিল, মোবিলিটি সমাজে ইকুয়ালিটি আনতে পেরেছে কিনা। ব্যাস, এই তো ছিল প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন, ভালো কথা। শুরু করি। এইখানে আমরা কাস্টের যখন পড়েছিলাম, কাস্ট যখন পড়েছিলাম, তখন আমরা কিছু কিছু এক্সাম্পল দিয়েছিলাম, এগুলো এখন আমরা সেখানে এগুলো এখানে টানবো। কি বিষয়? এডুকেশন। এডুকেশনে ফলে মোবিলিটি সত্যি এসেছে কি? ঠিক আছে, প্রশ্নটা আরেকবার যদি আমরা দেখে নিই। দ্য সোসাইটি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে, যে যারা এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস, মাইন্ড ইট। ঠিক আছে, যে শুধু ব্যাকওয়ার্ড ক্লাস না, কিন্তু এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস। ওকে, তাহলে কি সমাজ আর এডুকেশনাল ব্যাকওয়ার্ড ক্লাস, এই দুটোকে আমাকে নিয়ে আলোচনা করতে হবে। ভালো কথা। হোয়াট ইজ গ্লোবালাইজেশন, হাউ ডাজ গ্লোবালাইজেশন এফেক্ট দ্য নেচার অফ সোশ্যাল মোবিলিটি ইন মডার্ন ইন্ডিয়া? গ্লোবালাইজেশন কিভাবে এফেক্ট করছে, এই কোশ্চেনটা আমরা পেয়ে গেছি। আর কি কোশ্চেন? ডাজ ডিসকাস whether the expansion of education system in India has been able to produce equalizing effects in society? এই যে 3 নম্বর কোশ্চেনটা, যে এডুকেশন সিস্টেম যে এত বেড়েছে, এটা কি মোবিলিটি আনতে পেরেছে? তাহলে বুঝতেই পারছি, দেখো একটা স্ট্রাকচারের মধ্যে, যে প্রাথমিকভাবে যদি কেউ দেখে যে সোশিয়োলজিতে নতুন এসেছে, সে যদি দেখে এরকম একটা জিনিস, সে দেখে ঘাবড়ে যাবে যে ওরে বাবারে এতগুলো প্রশ্ন। আসলে এখানে দুটো প্রশ্ন, সে দুটো প্রশ্নই এমন ভাবে দিয়েছে যেন যে কেউ দেখে ভয় পেয়ে যাবে যে কি বিষয়। বা 6টা দেখো, ডিসকাস হাউ ভোকেশনাল ডাইভার্সিফিকেশন হ্যাজ এফেক্টেড দ্য প্যাটার্ন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইন ইন্ডিয়া। ভোকেশনাল ডাইভার্সিফিকেশন যেটা হচ্ছে কিনা, আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে ভাগগুলো করেছি, তার মধ্যে জাস্ট আরেকটা নতুন ভাগ অ্যাড হবে। তাহলে ওই মোবিলিটির পার্টের মধ্যে, ওই এডুকেশন পার্টের মধ্যে, ওই স্ট্র্যাটিফিকেশন পার্টের মধ্যেই সব ঘোরাফেরা করছে। আসলে প্রশ্নটা আমাদের বুঝে নিতে হবে। Explain education as a criterion of social stratification, write a note on the relationship between education and social mobility. ব্যাস, গল্প শেষ। এবার আমরা প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেটাই আসি। ঠিক আছে, শুরু করা যাক। এই যে শুরুটা করবো আমরা, সেই শুরু হবে ইতিহাস থেকে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই কোশ্চেনটা নিয়ে এগোই, এডুকেশন মোবিলিটি।
এডুকেশন, মোবিলিটি, ইকুয়ালিটি। ইতিহাস থেকে কিভাবে শুরু করবো? ইতিহাস থেকে এক, ইন্ট্রো। ইন্ট্রোতে কি থাকছে? হোয়াট ইজ এডুকেশন। ঠিক আছে, আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি এডুকেশন বলতে আমরা কি বুঝি। তারপরে ঢুকবো ভারতের সিনারিও। ইন্ডিয়ান সিনারিওতে এডুকেশন। এইবার ইন্ডিয়ান সিনারিও মানেই সেখানে ইনইকুয়ালিটি ঢুকে যাচ্ছে, মনে পড়ে? সেই এডুকেশনের রাইট কিন্তু সবার ছিল না, শুধুমাত্র ব্রাহ্মণদেরই ছিল এডুকেশনের রাইট। অন্য যদি কোনো কেউ শুধুমাত্র সংস্কৃত ভাষাতেই এডুকেশন দেওয়া হতো, অন্য কেউ যদি সেই ভাষা শিখতো তাহলে তার কানে, মানে শূদ্ররা যদি সেই মন্ত্র শুনতো, সংস্কৃত ভাষা শুনতো, তাহলে তার কানে গরম সীসা ঢেলে দেওয়া হতো। পরবর্তী ক্ষেত্রেও ভারতবর্ষে এডুকেশন নিয়েই যত ইনইকুয়ালিটি দেখা গেছিল, প্রথমত তো ছিল ব্রাহ্মণদের কবলে, প্রথমত ছিল সংস্কৃতের কবলে। পরবর্তী ক্ষেত্রে যখন ব্রিটিশার্সরা এলো, তখনও দেখা গেল যে যে সমস্ত ইংরেজ বা ব্রিটিশার্সরা ইংলিশ জানে, সেই ইংলিশটাকেই ম্যান্ডেটরি করে দিল। তাহলে যে ইংলিশ জানে না সে হচ্ছে হয়ে গেল অশিক্ষিত, আর যে ইংলিশ জানে সে হয়ে গেল হচ্ছে শিক্ষিত। বা যে চাকরি বাকরি, ঠিক আছে, বা সমাজের যে স্ট্যাটাস, সেগুলো সম্পূর্ণ ডিপেন্ড করতো কিন্তু এই এডুকেশনের উপর আর ইংলিশটার উপর। তাহলে দেখো ইনইকুয়ালিটি ইন্ডিয়ান সিনারিওর মধ্যে এডুকেশনকে কেন্দ্র করে প্রাচীন কাল থেকেই চলছিল। এইবার আমরা আসি পরবর্তী সিনারিও, যে ইন্ডিয়ান সিনারিও আফটার ব্রিটিশ পিরিয়ড। তাহলে এবার আমরা আসি, তাহলে ইন্ট্রোডাকশন পেলাম, ইন্ডিয়ান সিনারিও পেলাম ডিউরিং ব্রিটিশ পিরিয়ড। তারপরে আমরা আসছি যে ইন্ডিয়ান সিনারিও ডিউরিং পোস্ট কলোনিয়াল পিরিয়ড। এইখানে কি হলো? পোস্ট কলোনিয়াল পিরিয়ডে দেখা গেল যে ইন্ডিয়ানরা, ইন্ডিয়ানদের মধ্যে এডুকেশন প্রোভাইড করার একটা চেষ্টা করা হলো। কিভাবে চেষ্টা? বা যারা কাস্টের দিক থেকে পিছিয়ে ছিল, হ্যাঁ, যারা কাস্টের দিক থেকে পিছিয়ে ছিল তারা বুঝলো যে এডুকেশনটা একটা হাতিয়ার। কারণ তারা লোয়ার কাস্ট, লোয়ার কাস্টটা যদি এডুকেশন পায় তাহলে সে কোনো একটা ভালো রেসপেক্টেড জব হাতিয়ে নিতে পারবে। কোনো একটা ভালো রেসপেক্টেড জব যদি সে পেয়ে যায় তাহলে সমাজে তার স্ট্যাটাস ফিরে আসবে। তাহলে সমাজে যে অত্যাচারটা তাকে এতদিন সহ্য করতে হয়েছিল সেটা আর সহ্য করতে হবে না। কাস্ট সিস্টেমে যারা লোয়ার কাস্টে ছিল তারা আগে কিন্তু হাতিয়ার করলো এডুকেশন। তাহলে গভর্নমেন্ট থেকে কি সুবিধা দেওয়া হলো? গভর্নমেন্ট থেকেও এই সুবিধাই দেওয়া হলো যে যারা ব্যাকওয়ার্ড ক্লাস, ব্যাকওয়ার্ড কাস্ট, মানে একটা হচ্ছে ও বি সি, আরেকটা হচ্ছে এসসি। এসটিটা আমরা আপাতত রাখছি না, ঠিক আছে, রেখেই দিই। তাহলে ওবিসি, এসসি, এসটি এদেরকে এডুকেশনে এবং কোন রকম কোন কলেজে ভর্তির সময়, স্কুলে ভর্তির সময় বিশেষ ছাড় দেওয়া হবে। তাদেরকে হচ্ছে নির্দিষ্ট স্কলারশিপ দেওয়া হবে, সব পড়াশোনা কেন্দ্রিক। স্কুলে ভর্তির সময় ছাড়, স্কুলে পড়ার সময় স্কলারশিপ, কলেজে ভর্তি হওয়ার সময় একটা নির্দিষ্ট ছাড়, নাম্বারের ছাড়, টাকা পয়সার ছাড়, কলেজে পড়ার সময় স্কলারশিপ। তারপর হচ্ছে কলেজ থেকে সে যখন পাশ করলো তখনও সে যখন কোনো একটা চাকরি পরীক্ষা দিতে যাবে তখনও তার নাম্বারের ছাড়, পার্সেন্টেজে। কারণ যদি 60 হয় কাটাও তাহলে তার হবে 50, বা কলেজে সে গ্রাজুয়েশন যদি 40 পেয়ে থাকে তাহলেও তাকে সেইটাই অ্যাকসেপ্ট করা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট থেকে যে ধরনের এই ইকুয়ালিটি আনার জন্য যে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল, গভর্নমেন্ট থেকে ইকুয়ালিটি আনার জন্য যে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল তা আসলে এই যে স্ট্যাটাস সেটা ওঠানোর জন্য। এই স্ট্যাটাসটাকে ওঠানোর জন্যই গভর্নমেন্ট থেকে এত প্ল্যানস, পলিসি, এডুকেশনে, চাকরি বাকরির ক্ষেত্রে এই জিনিসগুলো দেওয়া হয়। এটা আমরা সবাই জানি। তার মানে কি, তারা স্ট্যাটাসের দিক থেকে অনেক পিছিয়ে ছিল বলেই এডুকেশন থেকে গভর্নমেন্টকে বুঝতে পেরেছিল যে এডুকেশনকে হাতিয়ার বানানো যায় যাতে কিনা তারা ওপরে উঠে আসে। তাহলে তাই যদি হয় তাহলে এডুকেশন, সবাই হচ্ছে এডুকেশন পাবে, লোয়ার ক্লাস যারা, লোয়ার কাস্ট যারা, তারা এডুকেশনের মাধ্যমে উপরে উঠে আসবে, ব্যাস মোবিলিটি ডান, তাই তো? এই ছিল হচ্ছে চিন্তা ভাবনা। তাহলে এইবার আমাদের কাছে প্রশ্ন করেছে, ইজ ইট সো?
সত্যিই কি? এইটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে? এইটা হচ্ছে প্রশ্নের টোন বা এটা হচ্ছে প্রশ্নের ধরন, যেটা আমাদের বুঝতে হবে যে তুমি তো পুরো বিষয়টা বুঝিয়ে দিলে আমাকে। আচ্ছা, যে হাউ এডুকেশন ইজ নেসেসারি অর ইম্পর্টেন্ট অর সিগনিফিকেন্ট ফর মোবিলিটি, ফর সোশ্যাল মোবিলিটি। সত্যিই কি আবার হয়েছে? এইবার হচ্ছে আমাদের গল্প ঢুকবে আমাদের মধ্যে। এইবার আমরা এই পোর্শনটা দেখিয়ে দিলাম যে কি কি প্ল্যান ছিল, কিরকম ভাবে কি হবে বলেছিল সেই বিষয়টা। এইবার আমাদের দিতে হবে আর কি ইনক্লুড করা যায়, মানে বাস্তব দিকটা, কিছুটা স্ট্যাটিস্টিক্স, কিছুটা বাস্তব এবং কিছুটা সেখানে কনসেপ্ট মেশানো। আগে যে পোর্শনগুলো, যে পয়েন্ট গুলো বললাম, আশা করি সবাই লিখে নিয়েছো। এবার আমাকে যদি এবার বাস্তব পরিপ্রেক্ষিতে আসতে হয়, তাহলে বিষয়টা এরকমই দেখাবে যে এডুকেশন এটা কি? ইনস্টিটিউট। ইনস্টিটিউশন তো এডুকেশন। কটা ইনস্টিটিউশন আছে আমাদের? ইনস্টিটিউশন কটা আছে আমাদের? পলিটি, ইকোনমি, এডুকেশন, ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, কাস্ট, ট্রাইবাল অনেক সময় পড়ে, এখন বিউরোক্রেসিও পড়ে। মনে পড়েছে? তাহলে এডুকেশনটা কি? ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনটা বর্তমান যুগে মনোপলাইজড হয়ে গেছে। মনোপলি ইকোনমিক্সে পড়েছো? মনোপলাইজড হয়ে গেছে, তার মানে বাজার কেন্দ্রিক হয়ে গেছে বা একচেটিয়া বাজার হয়ে গেছে, যার এখন ক্যাপিটালের সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে? বোঝা যাচ্ছে লিঙ্কটা? যে এডুকেশন যেটা কিনা ছিল ইনস্টিটিউশন, যেটা কিনা মনে করা হয়েছিল যে ইকুয়ালিটি আনবে, যেটা কিনা মনে করা হয়েছিল যে মোবিলিটি আনবে, সেটা মনোপলাইজ হয়ে গেল, সেটা ক্যাপিটালের সাথে যুক্ত হয়ে গেল, সেটা প্রফিট মেকিং হয়ে গেল। সেটা এখন পুরোপুরি মানে পুরো এই ইনস্টিটিউশন, এই এডুকেশন সিস্টেমটাই এখন চলে গেছে প্রাইভেট হাতে, বা যার হাতে আছে টাকা সেই একমাত্র ট্রাভেল করতে পারবে। ইনইকুয়ালিটিতে ঢুকে পড়েছি যে কিভাবে সেই আগের গল্পই ফিরে আসছে। তাহলে আগে কি হতো, যে তুমি ব্রাহ্মণ, তুমি হায়ার কাস্ট, তাহলে তোমার সুযোগ আছে তুমি সংস্কৃত পড়বে। তুমি বড়লোক বা ধনী, তাহলে তোমার সুযোগ আছে যে তুমি ইংলিশ পড়বে, বিলেতে যাবে। এখন তোমার যদি হাতে টাকা থাকে, তাহলে তুমি এডুকেশনের লাভ নিতে পারবে। আমি সরকারি সুবিধার কথা বলছি না, মানে যারা কিনা ওই ক্লাস 8 না 9 অব্দি হচ্ছে বিনামূল্যে পড়াশোনা, না 10 অব্দি বিনামূল্যে পড়াশোনা, জুতো দেবে, ছাতা দেবে, ওগুলোতে যাচ্ছি না। একটা নির্দিষ্ট বয়সের পর, ধরো ক্লাস 12 বা 10 বা কলেজ পাশ করার পর যে হাইয়ার এডুকেশন, সেই হাইয়ার এডুকেশনের কথা বলছি। যে সেই সব জায়গায় তো তাদের সরকার থেকে যে টাকা দেওয়া হয় সেটা তো এনাফ নাও হতে পারে। সে যে টাকাটা দিচ্ছে তার বই খাতা এবং ফিস দিতেই চলে গেল, সে খাবে কি? তখন সে কি করে? এডুকেশন সে আর অ্যাভেল করতে পারে না, সে গিয়ে কোনো একটা কাজে ঢুকে যায়। তাহলে এখন এডুকেশনটা হয়ে গেছে যে তোমার যদি থাকে টাকা, তবে তুমি কোনো এডুকেশনের সুবিধা পাবে। তোমার যদি মানি থাকে তাহলে তুমি এডুকেশন পাবে, কারণ এখন যে এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো সবটাই মনোপলাইজড হয়ে গেছে। সেটা যারা ক্যাপিটালিস্ট তারাই এখন পরিচালনা করছে। যে এই আমরা যত দেখছি, এই যে বলতে পারো যে বাইজু, আনএকাডেমি, এগুলোতে একদম এগুলোর নাম আমি এখানে নিচে দেখি, কিন্তু এইগুলো তো এক ধরনের এই ক্যাপিটালিজমেরই এক ধরনের প্রভাব। যে জিনিসগুলো আগে ছিল কিনা, যে মানুষকে, যে এডুকেশন ইজ ফ্রি, শিক্ষা হবে সবার জন্য, শিক্ষার কোনো নির্দিষ্ট হাতে থাকবে না, সেখানে এখন শিক্ষা মানে কোনো কিছু শিখতে গেলেও আমাদেরকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের হাতে মুখাপেক্ষী থাকতে হচ্ছে। যে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে আমাকে এই এডুকেশনটা ওই খাদ্য বস্ত্রের মতোই ফ্রিতে দেবে, সেখানে আমার এখন টাকা লাগছে। তাহলে তাই যদি হয়, তাহলে আমার লক্ষ্য কি ছিল? ইকুয়ালিটি। ইকুয়ালিটি এলো না। কেন এলো না? কারণ আমার যেহেতু ক্লাসটা নিচু, ক্লাস নিচু হলে আমার কাছে মানি থাকবে না, মানি না থাকলে আমি প্রাইভেট কোনো এডুকেশন অ্যাভেল করতে পারবো না, প্রাইভেট কি আমি সরকারি এডুকেশন অ্যাভেল করতে পারবো না। টাকা না থাকলে আমি প্রাইভেট বা গভর্নমেন্ট কোনো এডুকেশন অ্যাভেল করতে পারবো না। তাই আমি এডুকেশনটা পাবো না, তাই আমি যেই ক্লাসে ছিলাম সেই ক্লাসেই রয়ে যাব। আমার পরবর্তী জেনারেশনও আরো নিচু ক্লাসে যাবে, কারণ আমি অ্যাভেল করতে পারছি না। আপাতত বোঝাতে পারলাম যে বিষয়টা কিভাবে হচ্ছে? বিষয়টা খুবই সহজ। এটা দেখালাম আমি আমার মতো করে, যে আমার মনে হলো যে এডুকেশন সিস্টেমটাকে, যেহেতু এখন এডুকেশন সিস্টেমটা ক্যাপিটালাইজড হয়ে গেছে, বা এডুকেশনের মধ্যে, বা আমি আরেকটা দিকও দেখাতে পারি যেখানে হচ্ছে কিনা
এটা দেখালাম হচ্ছে এডুকেশন, মনোপলাইজেশন, ক্যাপিটালিজম, প্রফিট মেকিং, মানি আর ক্লাস, এই প্রেক্ষিতে দেখালাম। প্রাইভেটাইজেশন এই প্রেক্ষিতে দেখালাম। এবার যদি আমি দেখাই এই প্রেক্ষিতে যে এডুকেশন সিস্টেম আছে, ভালো কথা, নির্দিষ্ট কাস্টের, ঠিক আছে, শিডিউল কাস্টের মানুষরা এডুকেশন সিস্টেম পাচ্ছে। আমি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, আমি তাই ফ্রিতে খাতা, জুতো, ছাতা, পেন, স্কলারশিপ, নম্বর কম থাকলেও সুবিধা, সেগুলো পাচ্ছি না। তাহলে এডুকেশন সিস্টেম কাকে সুবিধা দিল? যে লোয়ার কাস্ট, যে অ্যাভেল করতে পারছে। এখানেও গল্প আছে যে যে জানে একমাত্র সে অ্যাভেল করতে পারে, যার রিচ আছে সে অ্যাভেল করতে পারে। হ্যাঁ, সমস্ত এসসি কিন্তু অ্যাভেল করতে পারে না। তাহলে দেখো সে সুবিধা পেলো, তার পরের জেনারেশন সুবিধা পাবে, তার পরের জেনারেশন সুবিধা পাবে। এর বাবা হয়তো ছিল স্কুল টিচার, এ হবে ব্যাংক ম্যানেজার, এ হয়তো দেখা গেল যে আমেরিকাতেই চলে গেল, সেখানে গিয়ে গবেষণা করছে। তাহলে তাদের স্ট্যাটাস দিনে 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 ঊর্ধ্বমুখী 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 স্ট্যাটাস। আর যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, এর দোষ এটাই যে এর কাস্টটা উঁচু ছিল, সে ব্রাহ্মণ ছিল, এ ছিল তার দোষ। যেহেতু তার হায়ার কাস্ট ছিল, তাই সে এডুকেশনের যে বিশেষ সুবিধা সরকার থেকে নির্দিষ্ট কাস্টকে দেয় সেটা পাবে না। তাই তার পরের জেনারেশন সমস্ত এই অধোমুখী মোবিলিটি, ঠিক আছে। এই হচ্ছে এডুকেশন, মোবিলিটি, ইনইকুয়ালিটির টোটাল গল্প। এবার শুধু ম্যাটেরিয়াল দেবো, সেটা পড়ে বুঝে নিজের মতো করে প্যাটার্ন রেডি করতে হবে। গল্প শেষ। তাহলে এডুকেশন আর মোবিলিটি কিভাবে যুক্ত, সেটার সাথেই কিন্তু আমি একসাথে ইনইকুয়ালিটি বা ইনইকুয়ালিটি বলবো, ইনইকুয়ালিটিটা দেখিয়ে দিলাম। এবার আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হলো হচ্ছে গ্লোবালাইজেশনের ইফেক্ট। ঠিক আছে, আমি এর উত্তরটাও আগে প্রশ্নেই দিয়ে দিয়েছি। গ্লোবালাইজেশন কবে এসছে? 1980 পর থেকে, বা ভালোভাবে বলতে গেলে বলা যায় যে 1991, 91 সেই সময় থেকে। ঠিক, তাই যদি হয় এলপিজি মানে কি? লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। প্রাইভেটাইজেশন আগের ক্লাসেই করলাম, মনে আছে? আগের যে প্রশ্নটা কি জিনিস হলো না, প্রাইভেটাইজেশনের প্রভাব এডুকেশনের উপর পড়েছে। তাই সমস্ত ইনস্টিটিউট এখন প্রাইভেট হয়ে যাচ্ছে। যে যত কম টাকায় বা যে যত বেশি টাকায় পড়াতে পারবে নিজের কোয়ালিটি দেখিয়ে, সেটাই মানুষ অ্যাভেল করতে হবে, অন্য কিছু অ্যাভেল করতে পারবে না। তাহলে এটা তো শুধু আমার গেল হচ্ছে প্রাইভেটাইজেশন আর লিবারালাইজেশনের প্রভাব। তাহলে গ্লোবালাইজেশনের কি আলাদা কোনো প্রভাব আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। ঠিক যেরকম ব্রিটিশ পিরিয়ডে ওই ওয়েস্টার্ন এডুকেশনের একটা প্রভাব পড়েছিল, ঠিক একই বিষয়। প্রশ্নটা কিন্তু আমাদের ভুললে চলবে না যে গ্লোবালাইজেশন, মোবিলিটি, তার সাথে কিন্তু আমরা এডুকেশনকে যোগ করেছি। দেখে নাও একবার। What is globalization? How does globalization affect the nature of social mobility in modern India? ঠিক আছে, যে আমি কিন্তু এডুকেশনকে যোগ করছি, আসলে কিন্তু গ্লোবালাইজেশনের কোশ্চেনটা এডুকেশনকে দেয়নি। এবার এডুকেশনকে যোগ করেছে, আরো অন্যান্য জিনিসও যোগ করবো, যে গ্লোবালাইজেশন কিভাবে মোবিলিটিকে এফেক্ট করেছে আমরা পুরোটাই করবো। কেমন? এই যদি হয় তাহলে হচ্ছে যে গ্লোবালাইজেশন থেকে আমি শুরু করেছি। গ্লোবালাইজেশন এডুকেশনের উপর কি প্রভাব ফেলছে? ওই যে একটা বললেন যে ওয়েস্টার্নাইজেশনের যে প্রভাব ছিল ব্রিটিশার্স পিরিয়ডে, ঠিক সেরকম যে আমরা এখন মানে সোশ্যাল মোবিলিটি, যদি আমি এটা লিখে রাখি, যে যদি আমি ধরি যে সোশ্যাল মোবিলিটি, তাহলে এর উপর গ্লোবালাইজেশনের প্রভাব। দাঁড়াও, বোর্ডটা একটু পরিষ্কার করে দিই, বুঝতে সুবিধা হবে। গ্লোবালাইজেশন সালটা থাকুক। হ্যাঁ, আমরা জানি মোবিলিটি মানে সচলতা, এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে। তাই যদি হয় তাহলে আমি এই গ্লোবালাইজেশন কত দিক দিয়ে মাপতে পারি? এক, ইকোনমির দিক থেকে মাপতে পারি। দুই, এডুকেশনের দিক থেকে মাপতে পারি। তিন, অ্যাসপিরেশনের দিক থেকে মাপতে পারি। চার, ইকোনমি, এডুকেশন, অ্যাসপিরেশন, আর যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচার অফ সোসাইটি, এর দিক থেকে মাপতে পারি যে এই প্রভাবগুলো মোবিলিটির উপর সে ফেলছে।
ফার্স্ট ইকোনমিতে কি প্রভাব ফেলছে? ইকোনমিতে প্রভাব এটাই ফেলছে যে এখন গ্লোবালাইজেশনের ফলে কোথাও না কোথাও সবার হাতে টাকা, তাই আমি পারছি খুবই অল্প, মানে খুব বেশি কষ্ট করতে হয় না আমাকে নিজের মোবিলিটিটা বাড়ানোর জন্য। মানে কেউ যদি চায় একটু, বা তার যদি সে যদি গ্লোবালাইজেশনের যে আর কি, সেই গ্লোবালাইজেশনের যে মেন উপাদান, যে ইনগ্রিডিয়েন্টস, ঠিক আছে, গ্লোবালাইজেশনের যে ইনগ্রিডিয়েন্টস, সে যদি সেগুলোকে করায়ত্ত করতে পারে, তাহলে তার পক্ষে তার নিজের সোশ্যাল মোবিলিটিটা হাই করা খুব কষ্টের না। তাহলে সে যদি নিজেকে, কোনো একটা মানুষ, কোনো একটা ইন্ডিভিজুয়াল যদি নিজেকে ইকোনমির সাথে যুক্ত করে ফেলে, তাহলে তার মোবিলিটি হাই হয়ে যাবে। ওকে, কোন একটা মানুষ এই গ্লোবালাইজেশনের যুগে, যেখানে কিনা শুধুমাত্র এডুকেশনটাও একটা নির্দিষ্ট ইন্ডিয়ার সাপেক্ষে আটকে নেই, সেটা পুরো আমরা পৃথিবীর সাপেক্ষে পড়ি, সেখানে সে যদি নিজেকে এডুকেশনের সাথে রিলেট করে ফেলতে পারে, বা সে যদি এডুকেশনাল যে সুবিধাগুলো সেগুলো যদি অ্যাভেল করতে পারে, তাহলেও তার মোবিলিটি হয়ে যাবে ঊর্ধ্বমুখী। আমি এখন পজিটিভ কথাগুলো বলছি, নেগেটিভেও আসবো। আচ্ছা, অ্যাসপিরেশন, যে কি হতে চাই বা কি হতে চাওয়া, এখন আমাদের গ্লোবালাইজেশনের ফলে এত এত সার্ভিস সেক্টরে লোকজন, ঠিক আছে, ঢুকছে, যে এখন যদি সেই ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তাই না, সার্ভিস সেক্টরেও মানুষ ঢুকছে, তাহলে তার যে অ্যাসপিরেশন সেটাও চেঞ্জ হয়ে গেছে। তাই সে গ্লোবালাইজেশনের যে অ্যাসপিরেশন সেটার সাথে যদি নিজেকে কানেক্ট করতে পারে, বা নিজে যদি সেই সুবিধাগুলো অ্যাভেল করতে পারে, তাহলে তার মোবিলিটি হয়ে যাবে হাইয়ার। আচ্ছা, স্ট্রাকচার অফ সোসাইটি, গ্লোবালাইজেশনের পরে পুরো সোসাইটির স্ট্রাকচারই বদলে গেছে, যার ফলে সমাজে আগে যে ধরনের রিজিডিটি গুলো ছিল রিগার্ডিং মোবিলিটি, সেই রিজিডিটি গুলো এখন আর নেই। সেই রিজিডিটি গুলো এখন যেহেতু নেই, তাই কারোর পক্ষে নিজের সোশ্যাল মোবিলিটি হাই করা খুব সহজ। এইগুলো গেল আমার পজিটিভ অ্যাসপেক্টস। ওকে, এগুলো আমার গেল পজিটিভ অ্যাসপেক্টস। নেগেটিভে আসি। বলে কি, যে গ্লোবালাইজেশনের যত পজিটিভ অ্যাসপেক্ট আছে, তার থেকে বরং নেগেটিভ অ্যাসপেক্টই নাকি বেশি আছে। এই নেগেটিভ অ্যাসপেক্ট নাকি মানুষের মধ্যে অনেক 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 বেশি ইনিকুয়ালিটি এনেছে। ইনিকুয়ালিটি কথাটা শোনা? হ্যাঁ, ইনিকুয়ালিটি কথাটা শোনা, কারণ আমরা যখন ফার্স্ট স্ট্র্যাটিফিকেশনের ক্লাস করেছিলাম তখন বলেছিলাম যে এই ইনিকুয়ালিটি কিন্তু স্ট্র্যাটিফিকেশনের শুরু, বা স্ট্র্যাটিফিকেশনের মধ্যেই এই ইনিকুয়ালিটির শুরু। তাহলে সেই স্ট্র্যাটিফিকেশন, স্ট্র্যাটিফিকেশন মানেই হচ্ছে যেখানে একজন উঁচু, একজন নিচু। তাই যদি হয়, তাহলে যে নিচুতে আছে তার মোবিলিটি হবে কি করে? কারণ সমাজে ইনইকুয়ালিটি রয়েছে। ওই যে বললাম আবার, যে যার হাতে তাদের ইকোনমি রয়েছে সেই হায়ার ক্লাস, যার হাতে এডুকেশন রয়েছে সেই হায়ার ক্লাস, যার হাতে অন্যান্য প্রিভিলেজেস আছে সেই হায়ার ক্লাস। তাহলে অন্য একটা লোয়ার ক্লাসের মানুষ, সে যে নিজের মোবিলিটি হাই করবে, গ্লোবালাইজেশন তাকে সেই সুবিধাই যায় না। জাস্ট বিকজ আমরা জানি গ্লোবালাইজেশন মানে তার আগে একটা এল আছে, একটা পি আছে। এল ফর লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, ক্যাপিটালিজম, প্রফিট মেকিং, আমরা জানি যে সব এক। তাহলে কিভাবে আমরা ভাবতে পারি যে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, ক্যাপিটালিজম, প্রফিট মেকিং, এই জিনিসগুলো এই গ্লোবালাইজেশনের পিরিয়ডে কোনো একটা মানুষকে তার মোবিলিটি চেঞ্জ করতে সুবিধা করবে? বরং আমরা এটাই বলতে পারি যে ইনিকুয়ালিটি বাড়ছে। যেটা আমরা বলি যে ইন্ডিয়া আর ভারত বলে দুটো জিনিস তৈরি হয়ে গেছে, তাহলে বড় লোকরা আরো বড় লোক হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে। তাহলে আমরা ভেবেছিলাম যে গ্লোবালাইজেশনের ফলে মোবিলিটি হয়তো চলে যাবে, মানুষের হাতে অনেক টাকা আসবে, মানুষের মধ্যে সমতা আসবে, মানুষের মধ্যে একটা কম্পিটিশন আসবে, কিচ্ছু আসেনি। বড় লোকরা আরো বড় লোক হয়েছে, গরিবরা আরো গরিব হয়েছে। এই হলো আমাদের গ্লোবালাইজেশন এবং মোবিলিটির সম্পর্ক। আমাদের কিন্তু তাহলে আজকে এই চ্যাপ্টারটা শেষ। কোন চ্যাপ্টার? চ্যাপ্টারের নাম কি, বা টপিকটার নাম আমি কি দিয়েছিলাম? টপিকটার নাম দিয়েছিলাম সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, মোবিলিটি, এডুকেশন, যে এই তিনটি কিভাবে একে অপরের সাথে ইন্টার রিলেটেড। কি কি কোশ্চেন এসছে? 10, 13, 14, 16, 17, 18, 19, মানে প্রতি বছর একটা করে কোশ্চেন কমন। তাহলে আমরা যদি এই প্রশ্নগুলোই একটু প্র্যাকটিস করে নিই যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তরটা লিখবো, তাহলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আমাদের এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন এলে আমরা কমন পেয়ে যাব। ঠিক আছে?
আজকের ক্লাস এত অবধি। আমি হচ্ছে এবারে নোটস দেব। নোটস দেওয়ার পরে আমরা এই প্রশ্ন, আমি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দেবো, সেই প্রশ্নগুলো আমাকে দেবে উইদিন 3 days, এবং তারপর আমরা নেক্সট চ্যাপ্টার বা নেক্সট টপিকে চলে যাব। এবং আমরা যদি এইভাবে এগোতে পারি, দেখছো যে কন্টেন্ট কত ছোট, কন্টেন্ট যে খুব বড় তা না, তাহলে আমরা যদি এইভাবে এগোতে পারি, আমরা একবার শেষ করে আবার রিপিটও আমাদের শেষ হয়ে যাবে। কেমন? তাহলে আজকের জন্য এত অবধি। কোনো সমস্যা হলে ফোন করে নিও, মেসেজ করে নিও।